দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএন এর স্পেশাল যে ইলেকশন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্পেশাল ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন গণতন্ত্রের বিজয়, গণতন্ত্রের পথে বাংলাদেশ। দীর্ঘ 17 বছরের একটি 3টি নির্বাচন পার হলো, যেখানে বেশ অভিযোগ ছিল, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অভ্যুত্থানের পরে বলা হচ্ছে গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় যে গণতন্ত্রের পথে পা বাড়িয়েছে বাংলাদেশ। সেই গণতন্ত্রের ভোট উৎসবে মাতোয়ারা হয়েছিল বাংলাদেশের জনগণ এবং সারাদিন ভোট দিয়েছে। এখন রাত গড়িয়েছে এবং ভোট গণনার ফলাফল আসতে শুরু করেছে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমের কাছ থেকে সেই ফলাফলগুলো জানছেন। একের পর এক আপডেট হচ্ছে। সবশেষ ফলাফলে আমরা যেটি বুঝতে পারছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেশ ব্যবধানে, বেশ খানিক ব্যবধানে এগিয়ে রয়েছে। এবারে যে ফলাফল ঘোষিত হয়েছে এখনো পর্যন্ত, তাতে করে প্রায় 130-এর উপরে আসনে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাই বলাই যে আর মাত্র 20টি আসনের সেই ম্যাজিক ফিগার সেটি যদি স্পর্শ করতে পারে, তাহলে বাংলাদেশে আগামীতে এই যে বাংলাদেশ সরকার চালাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটি বলাই যায়। কিন্তু আমরা একটু এই ব্যাপারগুলো নিয়ে জানবো। সারাদিন ভোট, তারপরে ভোট গণনা, কেন বিএনপির এত ভালো ফল, কেন বা জামাত ইসলামী অনেকটা পিছিয়ে গেছে, সব ব্যাপার নিয়ে আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা থাকবে। আর আমাদের সঙ্গে আলোচনা করতে অনলাইনে যুক্ত হচ্ছেন মনোয়ার হোসেন, প্রেসিডেন্ট নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব। মনোয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ মনোয়ার ভাই। এবং আমাদের সঙ্গে আবারও আরেকজন আছেন, আরেক প্রিয় আলোচক, নয়ন বাঙ্গালী, চেয়ার স্কুল অফ লিডারশিপ। নয়ন ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের সঙ্গে যোগ হচ্ছেন এমন একজন মানুষ, যিনি ইন্টারন্যাশনাল ইমিগ্রান্টস ইউএস এর পক্ষ থেকে আন্তর্জাতিক অবজারভার হিসেবে বাংলাদেশে গিয়েছেন, বাংলাদেশি নাগরিক, কিন্তু ইউএসএতে ওনাকে সবাই চিনেন, অ্যাটর্নি মঈন চৌধুরী। উনি নির্বাচন পর্যবেক্ষক, আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ওখানে গিয়েছেন এবং আপনারা এরই মধ্যে জানেন সকাল থেকে উনি বাংলাদেশের বিভিন্ন ভোট কেন্দ্রে চষে বেরিয়েছেন, নিচে খুব কাছ থেকে দেখেছেন কেমন নির্বাচন হয়েছে। মঈন ভাই, আপনাকেও স্বাগত এবং সেই সঙ্গে বিশেষ ধন্যবাদ আপনাকে সারাদিন এত পরিশ্রম করার পরে রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। টিভিএন যখন কল দেয় তখন আমরা হাজির, এটা আমাদের প্রতিষ্ঠান। না, সেটা আমরা অবশ্যই কৃতজ্ঞ মঈন ভাই আপনার কাছে, মনোয়ার ভাই এবং নয়ন ভাই আপনাদের কাছে। কারণ দর্শকরা অপেক্ষা করে, কারণ আপনারা যারা ইউএসএ তে আছেন, আমেরিকাতে আছেন, আপনাদের তথ্যগুলো আমেরিকান যারা বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছেন তাদের জন্য খুবই কার্যকর। আমি আপনাদের দুজনের কাছে যাব, যেহেতু আমাদের মঈন ভাই সারাদিন নির্বাচন কেন্দ্রে ছিলেন এবং উনি খুব কাছ থেকে দেখেছেন। আমরা একটু ওনার অবজারভেশনটা একটু জেনে আসি। মঈন ভাই, আমরা তো দেখলাম, যদিও বা ভোট নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত চূড়ান্ত কত শতাংশ ভোট হয়েছে বলা হয়নি, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বেসরকারি তথ্য মতে প্রায় 55-60-এর কাছাকাছি। সেটি একটি ভিন্ন আলোচনা। তার সঙ্গে যেটি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো দেখেছেন, কেমন ভোট উৎসব দেখলেন এবং কেমন অংশগ্রহণ দেখলেন, আর আইন শৃঙ্খলার অবস্থা কেমন ছিল? ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আমার বন্ধু নয়ন বাঙ্গাল এবং আমার বন্ধু মনোয়ার হোসেন এবং শান্তকে। টিভিএন 24 কে ধন্যবাদ আছে প্রবাসীদের জন্য একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল ইউএসএ পক্ষ থেকে নির্বাচন কমিশনের আমন্ত্রণে এখানে বেসরকারি ভাবে, অনেকে হয়তো ভুল বুঝবে, আমরা সরকারি ভাবে আমেরিকা কোনো পর্যবেক্ষক পাঠায় নাই, আমরা বেসরকারি ভাবে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা এখানে আমন্ত্রণে গিয়েছি এবং নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ তারা আমাদের প্রতি খুবই যে সহযোগিতা দিয়েছে। গতকালকে আমাদের ব্রিফিং ছিল, ওইখানে যেইভাবে বলেছে এবং সেটা যাচাই করার জন্য আমরা কিন্তু বিভিন্ন পোলিং সেন্টারে গিয়েছি। আমি শুরু করেছিলাম ঢাকা 17 আসন থেকে, যেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস সাহেব এবং ওই প্রার্থীগুলো সবাই, যে হাইওয়ে প্রার্থীগুলো, এখানে গিয়েছিলাম, এখানে শুরু করেছি। তবে আমি প্রত্যেকের সাথে কথা বলেছি। আমরা কিন্তু we are allowed to go inside the polling center। আমরা পোলিং সেন্টারে ভোটারদের সাথে কথা বলতে পেরেছি এবং যেখানে ভোট দেয়, এটা হয়তো আমেরিকায় তো অনেক সময় সম্ভব হয় না, ভোটের সেন্টারের ভিতরে যে কথা বলতে ওরা দেয় না, কিন্তু আমরা শুধুমাত্র ভোট সিল যেখানে দেয়
ওই ওই বুথটা ছাড়া পোলিং এজেন্ট থেকে শুরু করে আপনাদের প্রিসাইডিং অফিসার সহকারের সবার সাথে কথা বলেছি। আই ভিডিও রেকর্ডেড এভরিথিং। আমার কথার মধ্যে দলীয় সবাইকে প্রশ্ন করেছি, আমি যেহেতু দলীয় পক্ষ হিসাবে গিয়েছি, এখানে সবার সাথে কথা বলেছি, এজেন্টরা ছিল, কোনো অভিযোগ ছিল না। আমরা যতক্ষণ পর্যন্ত ছিলাম এখানে 3:30 পর্যন্ত ছিলাম। সর্বশেষ আমি যে আমরা দেখেন যেটা যেটা আমাদের পাটোয়ারি সাহেব এবং মির্জা আব্বাসের আসন, ওইখানেও গিয়েছি। খুবই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা যতক্ষণ ছিলাম কোনো ধরনের অভিযোগ কারো নাই। এমনকি পোলিং অফিসার গুলো, পোলিং এজেন্ট গুলা, তারা একে অপরের সাথে খুবই খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কোনো সমস্যা হয় নাই। কিন্তু সেই মঈন ভাই, ক্ষেত্রে এটা তো হচ্ছে একটা দিক, আর একটা হচ্ছে ভোটারদের অংশগ্রহণ। আপনি মানে ভোটারদের মধ্যে আগ্রহ বা অংশগ্রহণ সেটি কেমন দেখেছেন? ভোটারদের আগ্রহ ছিল অত্যন্ত বেশি। অনেকেই বলছে যে আমরা গত 17 বছরে ভোট দিতে পারি নাই। আবার অনেকেই বলছে যারা ইয়াং, যারা বর্তমানে ভোট দিচ্ছে, প্রথম ভোট, তারা এবার ভোট দিতে আসছে। মিশ্র প্রতিক্রিয়া ছিল। তবে একটা কথা না বললে না, আমি সব ভোটারদেরকে প্রশ্ন করেছি বিভিন্ন ভাবে তাদের মতামত জানার জন্য। কেউ বলেছে দাঁড়িপাল্লা, কেউ বলেছে ধানের শীষ, কেউ বলেছে যে ফুলকলি, এগুলা শাপলাকলি বলেছে অনেকে। এজেন্ট অনেক ক্ষেত্রে, অনেক পোলিং এজেন্ট পোলিং ইয়াতে সেন্টারে গিয়ে দেখলাম যে 2টা প্রার্থী ছাড়া আর অন্য কোনো পোলিং এজেন্ট নাই। কারণ কারণ নির্বাচনটা হয়েছেই মানে এবার দাঁড়িপাল্লা আর ধানের শীষ নিয়ে। তবে অনেকের সাথে প্রশ্ন করেছি, এমনও লোক আছে যারা, আমি যেহেতু আমি এখন পর্যবেক্ষণের মাধ্যমে কথা বলছি, তবে বিএনপি একটা প্রচুর ভোটার কিন্তু আওয়ামী লীগের ভোট পেয়েছে, যেটা বলতে আমি বাধ্য হচ্ছি। এই কারণে আমি অনেক দেখছি বয়স্ক লোক আসছে, কয় চাচা আমি বলবো, আমি বলতে বাধা নাই, আমি আওয়ামী লীগ করি, কিন্তু আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, এই কথাগুলো বলে, প্রকাশ্যে বলে। সো আসলে এখন যেহেতু মত প্রকাশের স্বাধীনতা মানুষ পেয়েছে, কথা বলতে হবে। আমরা আশা করি নির্বাচনের পরবর্তীও এইভাবে মানুষ মত প্রকাশ করতে পারবে, এটা আমাদের ধারণা এবং এটাই আমাদের কাম্য। আমরা যারা প্রবাসে থাকি, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, কারণ দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করাটা আমাদের প্রবাসী, বিশেষ করে আমেরিকানদের জন্য যে কথাগুলো বলে। আমি একটা নির্বাচন কমিশনকে বলছি, উই হ্যাভ এ স্টেক ইন দি ইলেকশন। ওয়াই? বিকজ বাংলাদেশ ভালো থাকলে প্রবাসী বাংলাদেশের ভালো থাকে। প্রত্যেকেরই, আমেরিকা যারা আছে প্রত্যেকেরই নিকট আত্মীয় আছে বাংলাদেশে, দূরবর্তী আত্মীয় আছে, ভাই আমাদের পাড়া প্রতিবেশী আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে আমরা সাহায্য সহায়তা করি। বাংলাদেশ স্টেবল না থাকে, গণতন্ত্র যদি সঠিক পথে না চলে, আর যদি আইন শৃঙ্খলা বাহিনী দুর্নীতি যদি দমন করতে না পারা যায়, তাহলে কিন্তু আমাদের দেশের লোকজন, নতুন প্রজন্ম বাংলাদেশকে ভুলে যাবে, বাংলাদেশের বিনিয়োগ ব্যাহত হবে এবং মানুষজন দেশে যেতে ভয় পায়। বিগত সরকার আমাদের যেরকম দেশে যেতে ভয় পেত, এই ভয়টা যেন এখন না থাকে, ব্যক্তিগত আকর্ষণ না থাকে এবং একটা স্বাধীন সার্বভৌম দেশে আমরা মাথা উঁচু দাঁড়াতে পারি, এটাই হবে আমাদের আমেরিকার জনগণের চাওয়া। সেটা মঈন ভাই, আপনি যেমন প্রত্যাশা করছেন, বাংলাদেশের ভোটাররাও প্রত্যাশা করছে, এবং তার ফলও আমরা দেখতে পেলাম যে প্রায় 50% ওপরে টার্নওভার হয়েছে ভোটে। এবং এখন পর্যন্ত মানে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, বেশ সহিংসতা এখন পর্যন্ত, এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো খবর, মানুষের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আবার পাশাপাশি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল, সেটিও আমরা দেখেছি। কিন্তু তারপরেও একটি উৎসবমুখর পরিবেশ। আপনাদের ভোটার উপস্থিতি কম ছিল, ঢাকাতে কিন্তু খুব স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ নির্বাচন করেছে। আমি দেখাইতে পারতাম আপনাদেরকে, মানে একটা সেন্টার, হাইওয়ে সেন্টার হাজার হাজার লোক, কিন্তু অনেকেই বলছে দর্শক বেশি, দর্শকরা কিন্তু ভোট দিয়েছে। ওরা গিয়ে অপেক্ষা করে, যে ভোট দেওয়ার অপেক্ষা করে। ভোটার আমার হিসাবে, ভোটার আমি প্রথমে বলছিলাম 50% পরে কাস্ট হবে, ভোটার কাস্ট হয়েছে। আমি সারাদিন ঘোরার পরে এখন ওয়েস্টার্ন হোটেল থেকে আপনার আমন্ত্রণে জয়েন করলাম, আর কিন্তু ভোটাররা খুব স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে এবং লাইনে দাঁড়াইছে। এমনও আমাকে বলছে স্যার আমরা লাইন ভাঙবো না। আমি জানি না মানুষের মধ্যে পরিবর্তন, আমেরিকার মতো পরিবর্তন শুরু হতে চলেছে, আমরা ধরে রাখতে হবে। অনেকে লাইনে দাঁড়াইছে অনেকক্ষণ, বাইরে রোদের মধ্যে লাইনে দাঁড়ানো। আমি বললাম আপনি তো কেউ আপনার স্পেশাল ব্যবহার করে নাই? না স্যার কেউ করে না, আমি চাইও না, কারণ আমরা চাই যে ভোটারটা আমরা লাইনে দাঁড়ায় ভোট দেই। আর যেন স্পেশালি মহিলারা, প্রচুর মহিলা ভোটার ছিল প্রচুর। আবার শুনে আপনারা খুশি হবেন যে অনেক বয়স্ক ভোটার,
এক লোক আসছে, আমি দেশকে অভাব, সে স্ট্রেচার নিয়ে আসছে, তাকে কেউ ধরে না, আপনি কেউ সাহায্য করলো না, কেউ আপনাকে কয় না, আমার সাহায্য দরকার নাই, নিজে ঘুরতে আসছি, নিজে ঘুরতে দেবো। মানুষের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে, কিন্তু এই পরিবর্তনটা যেন থাকে, এটা যেন কোনো স্বার্থান্বেষী মহলের কারণে এটা যেন নষ্ট না হয়, যে মানুষ আবার আমরা পুরোটা ফিরে যেতে চাই না। ধন্যবাদ মঈন ভাই। আমরা আপনার থেকে আপনার মূল্যবান পর্যবেক্ষণ জানলাম, কারণ আপনি তো আসলে পর্যবেক্ষক হিসেবেই গিয়েছেন, এবং আপনাকে বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা জানি আপনি সকাল থেকে ছিলেন, তাই আপনি ক্লান্ত। আপনাকে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা আপনার কথার উপরে ভিত্তি করে আমাদের যে গেস্টরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করব। আপনাকে আবারও বিশেষ ধন্যবাদ টিবিএন এর পক্ষ থেকে, এত রাতে এত ক্লান্তর মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শান্ত, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। মনোয়ার ভাই এবং নয়ন ভাই, আপনারা দুজনেই শুনলেন। আমাদের মঈন ভাই তো একেবারে যেটাকে বলে ফিল্ড থেকে রিপোর্ট করার মতো উনি আমাদেরকে জানিয়েছেন যে কি ঘটেছে, কেমন নির্বাচন হয়েছে। আমি একটু মনোয়ার ভাইকে দিয়ে শুরু করি। মনোয়ার ভাই সাংবাদিক মানুষ, উনার পর্যবেক্ষণ নিশ্চয়ই আর একটু ভিন্ন হতে পারে। মঈন ভাই তো একজন অ্যাটর্নি, উনি তো আর সাংবাদিক না। কিন্তু মনোয়ার ভাই তার মধ্যে যদিও বা নিউ ইয়র্কে থাকেন, নিশ্চয়ই আপনার সোর্স বাংলাদেশে আছে, অনেক আত্মীয় স্বজন আছে। মনোয়ার ভাই, আপনি পুরো দিনে নির্বাচন কেমন দেখলেন? আপনি তো অনেক নির্বাচন কাভার করেছেন আপনার সাংবাদিকতা জীবনে। এইবারে নির্বাচনটা যদিও বা প্রবাসে থেকে দেখছেন, তারপরেও আপনার পর্যবেক্ষণ একটা আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন মনে হলো? অন্য নির্বাচনগুলো থেকে এইটার ভিন্নতা আপনি কি দেখলেন? শান্ত, ধন্যবাদ আপনাকে, বিশেষ করে টিবিএন কে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেকগুলো নির্বাচন কভার করেছি, যেটা আপনি বললেন 91 নির্বাচন এবং বিশেষ করে 96 সালের নির্বাচনটা প্রত্যক্ষভাবে মাঠে ছিলাম একজন সাংবাদিক হিসাবে। এবারকার নির্বাচনটা দেশে থাকতে পারিনি, কিন্তু সার্বক্ষণিক ভাবে নির্বাচনের সাথে ছিলাম। যোগসূত্র ছিল টেলিফোন, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সাবেক সহকর্মীদের মাধ্যমে। এবং আমার অবজারভেশন গুলো প্রায়ই আমি ফেসবুকে দিয়েছিলাম, গতকালকেও দিয়েছি, যে যেমন একটা ছিল হলো বিএনপি 172 to 220 এই মার্জিনে তারা জিতবে। তো আজকে যে নির্বাচনী ফলাফল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এবং একটা জিনিস রাখবেন, বাংলাদেশকে বলা হয় দরিদ্র একটি দেশ, অনুন্নত একটি দেশ, মানুষ ভোট বোঝে না, রাজনীতি বোঝে না, পয়সার কাছে বিক্রি হয়ে যায়, ধর্মান্তরতা আছে, অনেকভাবে ব্লেম করা হয় ভোটারদের। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যে আমার জীবদ্দশায় বা আমরা বড় হওয়ার পর যেটা দেখতে পাচ্ছি, যে 71 সাল, 70 সালের নির্বাচন, 91 নির্বাচন, 86 সালের নির্বাচন, 2001-এর নির্বাচন, যেগুলো মূলত একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনগুলো জনগণ কিন্তু সঠিক সিদ্ধান্ত দেয়। এবং এবারকার নির্বাচনটা প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল এই নির্বাচনের বাইরে, তাদের 17 বছরের অপকর্ম, গণতন্ত্রহীনতা, নির্বাচন ব্যবস্থাকে পঙ্গু ধ্বংস করার মধ্য দিয়ে তারা নিজেদেরকে এই জায়গায় আনতে পারেনি, নির্বাচন অংশ নিতে পারেনি। তাদেরকে সাময়িকভাবে হোক, যেভাবে হোক, তাদেরকে ব্যান করে রাখা হয়েছে। তারপরেও যে নির্বাচনী উৎসবটা হয়েছে, দেশের সাধারণ মানুষ কিন্তু উৎসবে হিসেবে নিয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এই নির্বাচন ইগো ওঠে, কিন্তু যে দুইটা পার্টি যখন পাশাপাশি নির্বাচন যায়, তখন বোথ পার্টিকে শো করতে হয় আমরা নির্বাচনে যাচ্ছি, জামাত নির্বাচনে জিতছি। জামাত হচ্ছে সেই কৌশল একটা হাইপ তোলার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা ডিফারেন্ট। বাংলাদেশ একটি মৌলবাদী দেশ না, এটা আফগানিস্তান না, এটা ইরান না, এটা ইরাক না, একটা মডারেট মুসলিম দেশ। এই বাংলাদেশের মানুষ কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ অবস্থানে বসবাস করতে ভালোবাসে। উগ্রবাদ বাংলাদেশের মাটিতে কখনো স্থান পায়নি, পাবেও না। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মুসলমানরা মোর মডারেট, আধুনিক এবং সুচিন্তিত, এবং তারা পিছনে যেতে চায় না। এবং একটা জিনিস ক্লিয়ার, এটা বাংলাদেশের মানুষও বুঝতে পেরেছে, যে ইসলাম আর জামাত ইসলাম কিন্তু এক না। ইসলাম আমাদের ধর্ম, আমাদের আত্মা, আমাদের আত্মস্থল, আমাদের ধর্মীয় আদর্শ।
জামাত ইসলাম কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, লাইক বিএনপি, লাইক আওয়ামী লীগ, লাইক আদার্স এনসিপি, দিস এ পলিটিক্যাল পার্টি। এখন তাদের সাথে জামাত ইসলাম যোগ করে ইসলামকে ত্যাগ করা, ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার যে বাসনা, এটা কিন্তু সাধারণ মানুষ টের পেয়েছে। এবং এ কারণে জামাত যেভাবে হাইপ তুলেছিল বা তোলার চেষ্টা করেছিল, সাধারণ মানুষ কিন্তু সেইভাবে গ্রহণ করেনি। এক্ষেত্রে আপনাকে বলতে হবে, বাংলাদেশের মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে। না সেটি এবারে মনোহর ভাই, নির্বাচনেও আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আপনি যে কথাটি বলছেন এখন পর্যন্ত যে ট্রেন্ড ফলের, তাতে করে দেখা যাচ্ছে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে জামায়াত ইসলাম। কারণ আমরা জরিপগুলোতে গণমাধ্যমের খবরে যেমনটা হাইপ তৈরি করা হয়েছিল, যেমনটা আমরা দেখেছিলাম যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কিন্তু ফল ঘোষণা হতেই কিন্তু পুরো ব্যাপারটা ভিন্ন। এখন পর্যন্ত প্রায় বিএনপি 133-এর উপরে আসনে বিজয়ী, যে এগিয়ে আছে, জামাত মাত্র 23, 24 বা 28টি আসন। এটি এটি আপনার কথার সঙ্গে মিলেও অনেকটা, কারণ জামাত যেভাবে বলা হচ্ছিল ধর্মীয় ব্যাপার, তরুণ প্রজন্মের ভোট, কিন্তু আসলে ফলের ভোটের মাঠে আওয়ামী লীগবিহীন এই ভোটের মাঠে যেমনটা করা উচিত ছিল, জামাতের আরেকটু সুযোগ ছিল, কিন্তু সেটি তারা হয়তো বঞ্চিত হয়েছে। আপনি মনোহর ভাই থাকেন, আমরা আপনার কাছে আবারও আসবো। আমি একটু নয়ন ভাই, মনোহর ভাই যে কথাটি উত্থাপন করলেন যে ভোটের মাঠে বাংলাদেশ একটু ভিন্ন দক্ষিণ এশিয়ার মধ্যে, বিশেষ করে উনি বেশ কয়েকটি দেশে উদাহরণ দিয়েছেন, সেটি এবারে নির্বাচনেও প্রতিফলিত হয়েছে বলাই যায়। কারণ এখন আমরা যদি এখন বলতেই পারি, কারণ এখন রেজাল্ট আমাদের সামনে, যেমনটা বলা হচ্ছিল যে বাংলাদেশ একটি ডানপন্থার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ভোটাররা কিন্তু মধ্যপন্থাকেই বেছে নিয়েছে, যেটিকে বলা দেখা যাচ্ছে জাতীয়তাবাদীর পক্ষ থেকে বলা হচ্ছিল তারা সবাইকে নিয়ে চলতে চায়। আপনি এটাকে কিভাবে দেখেন পুরো ব্যাপারটাকে? ধন্যবাদ শান্তনু আপনাকে এবং টিভিএন টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা দেখছেন আজকে আমাদের এই বিশ্লেষণ, মানে আজকে তো আমরা এমন একটি মুহূর্তে আমরা আছি যে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে টেলিভিশন স্ক্রিনের দিকে, যে কার প্রত্যেকে তাদের আসনে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তার মনোনীত তার পছন্দের প্রার্থীর কি অবস্থা, কত ভোট পেল, কোন কোন কেন্দ্রে তার অবস্থা কি, মানে হার জিতের একটা অঙ্ক এখন আমরা সবাই দেখছি। আমি চলে যাই, আমাদের যে প্রথম যে আলোচক ছিল আমার বন্ধু অ্যাটর্নি মঈন চৌধুরী, সে যেহেতু আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যায়, সে খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করে আসছে। তবে এটি খুবই সিগনিফিকেন্ট যে আমাদের এবারে পর্যবেক্ষণ হওয়ার ক্ষেত্রে এই ইউনূস সরকার, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো প্রচেষ্টা চালিয়েছিল নির্বাচন কমিশনের মাধ্যমে, এবং সেই প্রচেষ্টার হতে কিছু কোনো কোনো ক্ষেত্রে একটু ব্যত্যয় ঘটেছে। তারপর আমি মনে করি পর্যবেক্ষণের জায়গায় খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা তো পর্যবেক্ষণ করছি একটু আমাদের মতো করে, মানে আমাদের মতো করে বলতে চাচ্ছি যে আমরা আমার দল কি অবস্থায় আছে, কত ভোট পেলো, কয়টা ভোট পেলো, কিন্তু তাদেরও একটা পর্যবেক্ষণ আমাদের একটু জানা দরকার। কারণ আগামী দিনের নির্বাচন, কারণ নির্বাচনটা শেষ মানে তো গণতন্ত্রের শেষ না, গণতন্ত্রের এই যাত্রায়, এই পথযাত্রায় কিন্তু চলমান যাত্রা, এটি যাতে বাধাগ্রস্ত না হয়, এটি যাতে সমস্যার কোন সংকটের মধ্যে না পড়ে, আবার যাতে ফ্যাসিবাদের উত্থান না হয়। সরকার তো গঠন করবেই, এবং সরকার গঠন করবে, সরকার গঠনের পরবর্তী চ্যালেঞ্জ গুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা যেটি বলছিলাম যে প্রায় এইবার আমি দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে 200 পর্যবেক্ষক আসছে এবার পর্যবেক্ষণ করার জন্য, এটি খুবই একটা সিগনিফিকেন্ট নাম্বার। এবং তারা তাদের যে অবজারভেশন দেখলাম, তারা প্রায় 414টা কিন্তু পুলিং তারা বুথ তারা গিয়ে গিয়ে তারা দেখে আসছে। তো এটা একটা খুবই বড় জিনিস, অনেক ব্যাপক। শুধু তাই না, তারা আমি তাদের কাছ থেকে একটা রিপোর্ট পেলাম যে তারা আগের দিন রাতেও বিভিন্ন জায়গায়, কেন্দ্রে বিভিন্ন জায়গায় ঘুরে আসছে, দেখে আসছে আগের দিন রাতেও। তো বিদেশি পর্যবেক্ষকদের এই ধরনের রিস্ক নিয়ে যে রাত্রে বেলা কোথাও কোনো প্রকার যে ভোট চুরি হওয়ার যে দীর্ঘ 17 বছর অতীতের যে সংস্কৃতিটা ছিল, যে চর্চাটা ছিল সেটি, এবং আমাদের মধ্যে যে শঙ্কাটা ছিল যে ভোট গুলো আসলে রাতের ভোট বাক্স নিয়ে যাবে কিনা, কিংবা সারা রাত ধরেই কিন্তু আমরা অনেক আলোচনা, কারো গাড়ি থেকে অনেক টাকা পাওয়া গেল, কোথাও ব্যালট পেপার পাওয়া গেল, এই ধরনের একটা সংখ্যা কিন্তু মিডিয়ার মাধ্যমে বাড়ছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো মানে মানুষের মধ্যে কিন্তু একটু শঙ্কা কাজ করছে যে আসলে কি হতে যাচ্ছে, যে আমরা কি পরিবর্তন আনলাম, বা প্রার্থীরাও কি চরিত্রের, তারা এখনো যে হলফনামায় যা বলে তা তো আসলে করে না। আমরা জানি প্রার্থীরা করে না, তাদের যে
যদি টাকার হিসাবে চিন্তা করি অনেক খরচ করে, অনেক ব্যয়বহুল একটা নির্বাচন হয়। তো সেখানে আমরা তো ধরেন আমরা তো ইনসাফের রাজনীতি কায়েম করতে চাই, ইনসাফের দেশ কায়েম করতে চাই, কিন্তু নিজে ইমানদারি ভাবে নির্বাচিত হতে চাই না। নিজে ইমানদারির জায়গাটা আমরা নিজেরা চিন্তা করি যেরকম ভাবে নির্বাচিত হতে হবে। এটা এখানে নির্বাচিত হতে পারাটাই হচ্ছে ইমানদারি। বিষয়টা এমন, যত টাকা যাক, প্রয়োজনের মধ্যে যদি সুযোগ থাকে। তবে 64টা জেলায় তারা কিন্তু প্রায় যে ঘুরেছে, মানে ঘুরেছে মানে কি 71% তারা কভার করেছে এই পর্যবেক্ষকরা। অ্যাকচুয়ালি মহিলা তাদের একটা অংশ, যদিও সে আমেরিকা থেকে গেছে, বেসরকারি ভাবে গেছে। সবচেয়ে উদ্বেগের একটা বিষয় বলি, তাদের কাছ থেকে যে রিয়াকশনটা আসছে, তারা উদ্বেগ কোনটা দেখিয়েছে, যে তারা উদ্বেগ দেখিয়েছে যে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে ভোট কেন্দ্রের সামনে প্রচুর জটলা করে থাকা, মানে একটা জটলা করে থাকা, এইটা একটা উদ্বেগের জায়গা তারা দেখেছে। কারণ তারা তো অভ্যস্ত না, বিদেশে কোনো দেশে তো ভোট দিচ্ছে, দিয়ে চলে যাচ্ছে। এবং এবং যে প্রত্যেক কেন্দ্রের যে ক্যাম্প গুলা, কেন্দ্রের আশেপাশে যে ক্যাম্প গুলা গঠন করা হয় মানে বিভিন্ন প্রার্থীর জন্য, নয়ন ভাই, আপনি যেটা আমরা বুঝতে পারলাম, আপনি যেটা বুঝতে চাচ্ছেন যে ভোটটা ওভারঅল আপনার কাছে মনে হয়েছে আইন শৃঙ্খলার দিক দিয়ে বেশ ভালো হয়েছে। কারণ ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা এর আগে নির্বাচনগুলোতে হতাহত 1 জন 2 জন 10 জন 12 জন নিয়মিত, এটা একটা মানে একটা স্ট্র্যাটেজি বা ট্রেডিশন হয়ে গেছে। মনোহর ভাই আরো ভালো বলতে পারবে, কারণ উনি নির্বাচন কাভার করেছে। আমিও যখন নির্বাচন, বাংলাদেশে বেশ কিছু নির্বাচন আমারও সৌভাগ্য হয়েছিল, দেখলাম মানে নির্বাচন মানেই হচ্ছে গন্ডগোল। এবারও কিছু ঘটেছে, বাট হতাহতের জায়গায় বলা যায় যে এটি মোটামুটি অন্য নির্বাচনগুলো থেকে একটু ডিফারেন্ট। আমরা নির্বাচনের এটা তো আর একটা দিক গেল, আমরা একটু ফলাফলের দিকে আসি। এখন তো আসলে আর ওগুলো নিয়ে কথা বলার চেয়ে এখন মানে মানুষের মধ্যে একটা ব্যাপক আগ্রহ, ফলাফল কোন দিকে যাচ্ছে, কারা জিতছে কারা হারছে, কোন দিকে রেজাল্ট হচ্ছে, ম্যাজিক ফিগার কারা স্পর্শ করতে পারছে, সে থেকে বোঝাই যাচ্ছে বিএনপি বেশ খানিকটা এগিয়ে রয়েছে। মনোহর ভাই, আমরা দেখলাম জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার উনি পরাজিত হয়েছেন, উনি হেরে গেছেন। শিশির মনির উনি হেরে গেছেন। তারপরে এর মধ্যে আবার ব্যতিক্রম রয়েছেন, যেমন এনসিপির কিছু আমরা বলতে পারি হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন, এরা আবার জিতে গেছেন। তো এদিকে গণ অধিকার পরিষদে নুরুল হক নূর উনিও জিতেছেন। মানে ওরকম বড় গোলাম পরোয়ারের ব্যাপারটা ছাড়া এখনো পর্যন্ত বড় অঘটনের খবর আসেনি, বিশেষ করে যাদেরকে আমরা ফোকাসে রাখি। কিন্তু আমি যেটা আপনার কাছে জানতে চাই, এই যে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি জেনারেশনের কথা বলা হচ্ছে, তাদের যে উত্থান বা তাদের যে ভোট উৎসব আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেই বুঝতে পারি, সেটির কারণ আপনি কি মনে করেন যে এই তরুণদের বাংলাদেশের রাজনীতিতে এত আগ্রহ হবার পেছনে কারণটা কি? ডিফারেন্ট। একজন শিশু আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে জন্ম নিয়েছে, এরপরে সে ভোট কি, ভোট উৎসবটা কি দেখতে পারেনি। বাংলাদেশের মানুষ কিন্তু ভোট প্রিয়, তার মত স্বাধীনতা, তার একটু পাওয়ার, জনগণের পাওয়ারটা প্রয়োগ করার এই স্পৃহাটা কিন্তু বাঙালিদের মধ্যে আছে, এবং সে কারণে বাঙালিরা ভোটকে একটা উৎসব হিসাবে নেয়। আপনি যে বিষয়টা বলছেন জেনজি বা এই যে নতুন প্রজন্মের ভোটের ব্যাপার, এদের মধ্যে এই যে একটা ক্ষুধা লাগলে যেটা হয়, যে 17 বছর তাদের মধ্যে একটা ক্ষুধা ছিল, সেটা কিসের ক্ষুধা? ভোটের ক্ষুধা, ভোট দেওয়ার ক্ষুধা, তার পাওয়ারকে প্রয়োগের ক্ষুধা, তার অধিকারকে বাস্তবায়নের ক্ষুধা। এই ক্ষুধাটা কিন্তু জনগণের মধ্যে, ইয়ং জেনারেশনের মধ্যে কাজ করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা বিষয় নিয়েছে, কিছু হেভি ওয়েট প্রার্থী বিশেষ করে জামাতে ধরাশায়ী হচ্ছে বা হতে যাচ্ছে। একটা কথা বলি আমি, বেশি খেলতে গেলে কিন্তু ফাউলটা হয়ে যায়। আপনি যে পরিমিত খেলেন সেক্ষেত্রে কিন্তু ফাউল হওয়ার কম থাকে, কিন্তু আপনি যে বারবার খেলতে থাকেন এবং নাটক করতে থাকেন, কিন্তু ধরা খেতে হয়। যেমন গোলাম পরোয়ার পরাজিত হচ্ছে, সে কিন্তু আগে এমপি ছিলেন। উনি কি বললেন? শিশির মনির কি বললেন? দেশের সার্টিফিকেট দিতে যাচ্ছেন, টিকিট দিতে যাচ্ছেন। এইটা কিন্তু বাঙালি মুসলমান যারা, তারা কিন্তু কোনোভাবেই পজিটিভলি নেয়নি। শিশির মনির যেভাবে অডাসিটি দেখিয়েছেন, এবং আমরা ইউটিউবে দেখেছি যে উনি ভোটারদের টাকা দিচ্ছেন। পূজা এবং রোজা একই, এরকম একটা কথা বলে উনি বিতর্কিত হয়েছে। পূজা এবং রোজা, এগুলা কিন্তু মুসলমান মানুষরা, যারা আমরা হয়তো
প্র্যাকটিস ওরিয়েন্টেড মুসলমান না, বা আল্লাহকে বিশ্বাস করি, ধর্মকে বিশ্বাস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সম্মান করি, তার আদেশ নির্দেশ মানার চেষ্টা করি, কিন্তু হয়তো গোলামিটা না। কিন্তু রাজনীতির নামে যখন ধর্মকে এইভাবে টেনে আনা হয়, এটা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয় না, তার প্রতিফলন কিন্তু এরা পাচ্ছে। এবং আপনি দেখেন অ্যারোগ্যান্ট টাইপ যে কয়েকজন প্রার্থী, যেমন অনেকেরই, অমিত সাহেবের কি এই ট্রাম্প কার্ড খেলার দরকার ছিল? না না অলি, তাকে এটা একটা বড়, এইটা ঠিক বানিয়ে দিতে যাচ্ছেন মানুষ, কিন্তু এটা ভাবে নেয় না। অলির অবস্থা এখনো ফাইনালি জানি না। না না, কর্নেল অলিও ব্যাপক ব্যবধানে পিছিয়ে রয়েছেন বলা যায়। উনি আসলে শিশির মণি পূজা এক করে ফেলেন অলিকে, যে জিয়াউর রহমানের পা চাটতে চাটতে যান রাজনীতিতে, আশীর্বাদে, বিএনপির খালেদা জিয়ার আশীর্বাদে যার উত্থান, আজকে তাকে কোথায় নিয়ে জামাত নামিয়েছে। শিশির মনির কথা বললাম, আপনি গোলাম পড়ার কথা বললাম। এই যে দেখেন, মানুষ কিন্তু এটা লাইক করেন। আপনি বলবেন যে ইয়ং জেনারেশন যারা জিতলো কিভাবে, এখানে মেটিকুলাসের কথা যেভাবে বলা হয়, আমি একটু আগে আসতে চাই। ডক্টর ইউনূস কিন্তু আজ থেকে 1 বছর আগে বলেছিলেন যে যোদ্ধারা, যে সাহসীরা এই 24-এর গণ অভ্যুত্থান ঘটালেন, এই ইয়ং জেনারেশন থেকে যদি 10জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসতে পারে, দোষের কোথায়? এবং ডক্টর ইউনূস কিন্তু অফিসিয়ালি বলেন আর আনঅফিসিয়ালি বলেন, ডক্টর ইউনূসের একটি স্বপ্নের দল ছিল এনসিপি, এবং তাদেরকে প্যাট্রোনাইজ করা, তাদেরকে এলাকায় বুস্ট আপ করা, প্রশাসন দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসা, এটা কিন্তু এই সরকার করেছে। এবং তারা কিন্তু সরকারি দল হিসাবে নির্বাচন করেছে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। শাসরাতের ব্যাপারটা ডিফারেন্ট। শাসরাতকে নিয়ে তাকে জয় করার জন্য যে সুদূর পরিকল্পনা করা হয়েছে, এবং তার যে মেইন অপোনেন্ট, তাকে যেভাবেই হোক আটকে দেওয়া হয়েছে, ওকে হাসরাতকে আনা হয়েছে। নাহিদ তার ক্যারিশমা দিয়ে, তার অবস্থান দিয়ে, তার শালীনতা দিয়ে এবং একটা যে সহনশীলতা দিয়ে সে এগিয়ে গিয়েছে। আপনার পাটোয়ারির যে ব্যাপারটা দেখেন, পাটোয়ারি কিন্তু এখনো ওই সিটটা কিন্তু জামাতের সিট, আপনি জানেন কিনা? আব্বাস আলী না, ওটা মনে হয় আপনার জ্ঞাতাতে ওটা ফলাফল হয়ে গিয়েছে, ওখানে মির্জা আব্বাসকে জয়ী ঘোষণা করা হয়েছে। দেখেন পাটোয়ারি কিন্তু দেখেন মানুষ গ্রহণ করে, ওই সিটটা কিন্তু জামাতের প্রচুর ভোট, খুব জামাত প্রতিশ্রুতি এলাকা ওই এলাকাটা। আব্বাসদের ফ্যামিলিগত ভাবে, ঐতিহ্যগত ভাবে একটা প্রভাব আছে, তারা স্থানীয়। আব্বাস সাহেব দীর্ঘদিন কমিশনার থেকে, মেয়র থেকে নির্বাচন করে এমপি মন্ত্রী হয়েছেন, একটা প্রভাব থাকবে। কিন্তু তারপরেও আজকে যে আদি গেমটা, রাষ্ট্রীয় বলেন আর অরাষ্ট্রীয় বলেন, যে গেমটা তৈরি করা হয়েছে ওই এলাকায় আব্বাসকে ঠেকানোর জন্য, এবং সে একইভাবে নাসিরকে নিয়ে এসে নির্বাচনের যে স্পিরিট, চেতনা, যে ধারণাকে সেটি করে নাই, মনোহর ভাই, জনগণ কিন্তু তাকে ভোট দিয়েছে। না আপনি যে কথাটা বলছেন, ভোট দিয়েছে, আব্বাসকে ভোট দিয়েছে। না, এটি একটা দিক মনোহর ভাই আপনি যেটা বলছেন, কিন্তু পাশাপাশি আমরা আরো কিছু নাম যেমন বলতে পারি, রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে নির্বাচন করে জিতেছে, এবং আপনি জামাতের ফাঁসির আসামি থেকে এমপি বলা হচ্ছে গণমাধ্যমের হেডলাইনে, এটিএম আজহারুল ইসলাম উনি জিতেছেন, লুৎফুজ্জামান বাবর উনিও জিতেছেন। আসলে বিতর্ক বা আপনি যেটা বলছেন সমালোচনা, বাংলাদেশের ওই একটু আগে আপনি বলছেন যে বাংলাদেশের ভোটাররা কি চায় সেটি বোঝা অনেক কঠিন, কারণ এখানে ব্যক্তি জনপ্রিয়তা থাকে, মার্কার জনপ্রিয়তা থাকে। মানুষ তার প্রতিনিধি কে হবে, যে বিনয় দেখতে চায়, তারেক রহমান, যে আজকের তারেক রহমান, আমরা ওই সময় দেখেছি যখন ঢাকায় সাংবাদিকতা করেছি, সেই 2001 সালের তারেক রহমান, বা তার আগের তারেক রহমান, বা বেগম খালেদা জিয়ার শাসন আমলের তারেক রহমান, আজকের তারেক রহমান আকাশ পাতাল। তাকে উস্কানির জন্য, তাকে ট্যাবে ফেলার জন্য গত 2 মাস এখনো কোনো কাজ করা হয়নি। এবং আজকে ম্যাচিউর তারেক রহমান, আজকে যে তারেক রহমানটা আমরা দেখছি, একটা সম্ভাবনার তারেক রহমান, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার তারেক রহমান। আমরা প্রত্যাশা করব যে তারেক রহমান গত 17 বছর যা শিখেছেন, যা অর্জন করেছেন, যা ধারণ করেছেন, তার নেতৃত্বে একটা সরকার গড়ে সেটি মনোহর ভাই আপনি খালি আমি
না আপনি থাকুন, শান্ত আমরা বলতে চাই। আপনার কাছে আবার আসবো, সেটি একটা প্রত্যাশা Thank you. এবং সেটা সময় বলে দিবে। তবে এটা বলা যায় যে তারেক রহমান ভাবি প্রধানমন্ত্রী, কারণ এখন যে ট্রেন্ড আচ্ছা, আমরা একটা দেখতে বিষয় পাচ্ছি। আছে, শান্ত। আমি একটু তারেক মনে- রহমান প্রধানমন্ত্রী হবেন নাকি সরকার দলীয় প্রধান হবেন, এটা কিন্তু আজকে সংস্কারের যে বিষয়টা আসছে, আজকে ভাবভোট বিজয়ের পথে অনেকগুলো বিষয় আছে। না, মনোভাব আপনি তারেক আপনার রহমান কাছে কি শুনবো একটু। বিএনপির হাত নয়ন ধরবেন? ভাই কিছু বলতে চাচ্ছে, নয়ন ভাই Thank you. অনেকক্ষণ, Thank you, নয়ন ভাই অনেকক্ষণ চুপচাপ আছে। নয়ন ভাই, মনোহর ভাই না, যে না, ঠিক কথাগুলো আছে। তুললেন, মনোহর ভাই কিছু মনোহর ভাই যা বলেছেন খুব যথার্থই বলেছেন, যে বিষয়গুলো যে অধূর্তপূর্ণ আচরণের কারণে এই জয়ের মির্জা আব্বাস সাহেবের যে আসনটা, পাটোয়ারির যে আলোচনা, মানে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা সে বলেছে, তার একটা নতুন বয়স, নতুন আসছে রাজনীতিতে, তার সময় আছে, এবং সে এক একজন মানুষের না এক একটা সময় থাকে, আপনি আপনি কোন সময় গিয়ে কার সাথে কম্পিট করছেন। এবং শুনেন, পক্ষে বিপক্ষে তো অনেক কথা থাকে, দীর্ঘদিন মানুষ যখন ক্ষমতার রাজনীতি করে, ক্ষমতার পাশাপাশি থাকে, মির্জা আব্বাস সাহেবরা তো অনেকদিন ক্ষমতার কাছাকাছি ছিল, নিজের ব্যক্তি জীবনে মেয়র, মন্ত্রী ছিল, পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, এবং ঢাকা শহরের রাজনৈতিক অঙ্গনে প্রেসিডেন্ট ছিল, দায়িত্বেও অনেক বড় বড় দায়িত্ব, স্ট্যান্ডিং কমিটি মেম্বার। সব মিলিয়ে ওনার যেমন ভালো দিক আছে, খারাপ দিক তো অবশ্যই আছে। আপনি তো দোষী মানুষ, সেখানে আপনি সমালোচনা করলে করতে পারেন, কিন্তু আপনি যেভাবে গায়ে পড়ে যেগুলো শুরু করছিল, সেটি কিন্তু আসলে খুবই দৃষ্টিকটু হচ্ছে, যার খেসারত কিন্তু তাকে পেতে হচ্ছে প্রত্যেকটা পদে পদে। এবং আজকেও তো সে অপমানিত হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে সে কিন্তু অপমানের শিকার হয়েছে, বিভিন্ন কেন্দ্রে গিয়ে। মোদ্দা কথা, আপনি আবার একটা কথা বলছিলেন যে যারা যারা ধরেন নির্বাচিত হয়ে আসছে, রুমিন ফারহানার কথা বলেছেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে, এরা কিন্তু তারাও কিন্তু পরিচিত মুখ বাংলাদেশের রাজনীতিতে। মানে এমন যে হঠাৎ করে, আপনি যেমন দীর্ঘদিন ধরে জামাতের তো বিজয় হয়েছে, আপনারা হয়তো এটা ব্যাপারটাকে ব্যাখ্যা করতে আমরা অনুগ্রহ করি, জামাত বিজয় হয়েছে কিভাবে। জামাত তো ধরেন, মানে আমি যেটা প্রত্যাশা করেছিলাম, সবসময় বলেছিলাম যে জামাত 20-25টার বেশি আসন পাবে না। এটা একটা আমার একটা স্পেকুলেশন বলেন, আমার একটা ধারণা বলেন, পলিটিক্যাল আইডিয়া থেকে নেওয়া বলেন, যে মাঠে আমি দেখি না 25-30টা। সেখানে জামাত যদি এখন 50 থেকে 60টা সিট পেয়ে যায়, আপনি বলতে পারেন না এটা কত 3 গুণ বিজয় জামাতের। আপনি 91, মানে জামাতের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে জামাত তো এত আসে, এটা জামাত তো নিজেরা বোঝে যে হ্যাঁ তাদের বিজয়টা কোন জায়গায়। কিন্তু আমরা স্পেশালি সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন জায়গায় আমরা জামাতকে এমন ভাবে আমরা একটা জায়গায় নিয়ে গেছি যে জামাত বুঝি ক্ষমতায় যাচ্ছে, অনেকে জিজ্ঞেস করে তাহলে নয়ন ভাই, জামাত আপনি কি বলতে চাচ্ছেন যে জরিপগুলো ভুল? যে আমরা যে জরিপ দেখলাম, ইভেন দো ভোটের একদিন আগেও জরিপে দেখলাম যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামাত, কিন্তু ফলের যে অবস্থা তাতে তো দেখা দেখেছেন আমি জানি না। আপনি যদি ইনক্লুসিভ, আপনি যদি প্রথম আলো জরিপটাও দেখেন, কথার কথা, বা অন্যান্য জরিপ আপনি দেখেন, কিছু জরিপ তো তারা করেছে, বোঝা যায় কিছু জরিপ জামাত স্পন্সর্ড, কিছু জরিপ হয়েছে। আমি জামাতের সমালোচনা করতে আসলে আসি নাই, কারণ জামাতের সমালোচনা, জামাত পরাজিত শক্তিও না এখন এই মুহূর্তে। আমি মনে করি জামাত আমাদের সাথে একটা এই ইলেকশনের বড় স্টেক হোল্ডার। জামাত একসাথে নির্বাচনের যুদ্ধে ছিল, এই যুদ্ধে তারা পরাজয় বরণ করলেও তারা হাসি মুখে কিন্তু সেটা মেনে নিবে, মেনে নিয়ে আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের ক্ষেত্রে তারা ব্যাপক ভূমিকা রাখবে। এবং সেখানে আমি মনে করি সংসদে যেহেতু কথা বলার সুযোগ থাকবে, সংসদে তারা যে ইশতেহার অনুযায়ী তারা কাজ করতে চেয়েছিল, ধরেন জামাতের তো ইশতেহার ছিল, ইশতেহার আমি অনেক সমালোচনা করেছে জামাতের ইশতেহার নিয়ে, কিন্তু আজকে আর জামাতের ইশতেহার নিয়ে সমালোচনা করতে চাই না, কারণ জামাত তার ইশতেহারের যে জায়গাগুলো, তাদের প্রত্যাশার জায়গাগুলো থাকবে না, সেই জায়গাগুলো নিয়ে তারা সংসদে কথা বলে। আর আমি ব্যক্তিগতভাবে, আমি তো সরাসরি বিএনপির রাজনীতি করি, কিন্তু তারপর আমি বিএনপির সবচেয়ে বেশি সমালোচনা করতে চাই আজকে থেকে, সরকার গঠনের পর থেকে, যাতে গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা কথাগুলো বলতে পারি যে হ্যাঁ আমি সমালোচনা করছি। আমরা যে কাউকেই, এবং মিডিয়াকেও সে ভূমিকা রাখতে হবে, যদিও মিডিয়া রাখে না, মিডিয়া নিজে থেকে দাবিদারি করা শুরু করে, শুরু থেকেই, প্রথম থেকেই দেখা যাচ্ছে মিডিয়া তার বাইরে যেতে পারে না। ঠিক তদ্রুপ জামাতেরও উচিত হবে যে জামাত সংসদে গিয়ে কথা বলবে এবং সংসদে গিয়ে উত্থাপন করা হবে। আমরা তো যেহেতু গণভোটের মাধ্যমে আমরা নিশ্চিত যে হ্যাঁ ভোটে জয়যুক্ত হবে, যদি হ্যাঁ ভোটে জয়যুক্ত হয় তাহলে আমরা কিন্তু একটা রূপরেখা পেয়ে যাচ্ছি, যে রূপরেখা নিয়ে আমরা কাজ করতে পারবো। সেই রূপরেখার যেখানে ব্যত্যয় ঘটবে, যে রূপরেখা যেখানে কার্যকর হবে না, এই যে মনোহর ভাই বলছিল যে দলের প্রধান যিনি হবে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন না, ধরেন এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং পার্টও কিন্তু বিএনপি।
বিএনপির জন্য, যে হ্যাঁ তাহলে দলের প্রধান কে চালাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, তাহলে এই বিষয়গুলো নিশ্চিত করতে না হবে আমাদের। সেক্ষেত্রে বিএনপির উপরে আপনি যেটা বললেন যে বিএনপির উপরে দায়িত্বটা একটু বেশি, কারণ হচ্ছে বিএনপি নিজেকে মধ্যপন্থা দলের কথা বলছে এবং বিএনপি আপনি বলছিলেন যে আওয়ামী লীগের একটি ভোট বিএনপি পেয়েছে, যেহেতু আওয়ামী লীগ এখানে অংশ নেয়নি। এছাড়া না, এই কথাটা আমি বলি স্বাধীনতা, নাই। মুক্তিযুদ্ধ, নারী ক্ষমতায়ন, এই কথাটা আমি বলি নাই যে আওয়ামী লীগের একটি ভোট বিএনপি পেয়েছে। না এই কথাটি মনোয়ার ভাই নিশ্চয়ই, মনোয়ার ভাই বলেছে, বাট এখানে এই ব্যাপারে আমার একটু কথা আছে। কারণ ভোটের আমি যতটুকু দেখলাম যে 2টা পর্যন্ত এসেছে 47.9% ভোট এবং 4টা পর্যন্ত প্রায় 59% ভোট, ধরলাম 60% ভোট পেয়েছে। 60% ভোট, কিন্তু আমরা যে ইতিহাসের সেরা নির্বাচন করব কথা বলেছি সেটার সাথে যায় না কথাটা। কারণ আপনি ভোট কেন্দ্রে লোক আসে নাই, তাহলে 40%। কেন আসে নাই? আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না। আওয়ামী লীগ তারা প্রত্যেকটা উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে তাদের ডিরেকশন দেওয়া আছে যে তোমরা কেউ ভোট কেন্দ্রে যাবে না। তা সেখানে আপনি অফিসিয়ালি আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে সেটা বলার কোনো অবকাশ নাই। 2-4টা জায়গায় তো এই আলোচনাগুলো হয়েছে, বরঞ্চ ভোট কম পড়েছে। সরকারকে আমি বাড়াবা দিই, কোনো ভুল নাই, কিন্তু সরকারকে বাড়াবা একদিকে আমি দিতে চাই না। আপনি 91 সালের 9 বছর পর নির্বাচন হয়, নির্বাচনে মানুষের ব্যাপক প্রত্যাশার জায়গা থাকা সত্ত্বেও 55.8% ভোট পেয়েছে। 1996 সালে ভোট পেয়েছে 75.2%। 1996 ভালো নির্বাচন। 2001 সালে ভালো নির্বাচন, সেখানে পেয়েছে 75% পেয়েছে 96। 2001 সালে পেয়েছে 76%। এবং সর্বোচ্চ 2008 সালে, সেখানে আমরা ভালো মন্দ অনেক বিষয় আছে, তাও 87.93% ভোট পেয়েছে, ভোট পড়েছে। সেই তুলনায় ভোটের যে ট্রেন্ড আপনি দেখেন, যেভাবে যে কার্ভটা উঠছে, সেই কার্ভটা কিন্তু আবার নেমে গেছে এখন। মানে নেমে গেছে কেন? ভোট কেন্দ্রে আসে নাই আওয়ামী লীগ তাদের লোককে ভোট কেন্দ্রে আসতে দেয় নাই। তা না হলে ভোটাররা সবাই আসতো, কিন্তু দেয় নাই। কিভাবে? তাদের দলীয় ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে, কিছু হয়েছে। তারপরেও ভোটের ব্যাপারে নিশ্চিত একটা ভালো নির্বাচন হয়েছে, কোনো এতে কোনো শঙ্কা নাই বলতে। একটা ভালো নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুস্থ নির্বাচন হয়েছে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করেছে। নয়ন ভাই এবং মনোয়ার ভাই আপনারা আছেন এবং আমরা তো ভোটের নির্বাচন নিয়ে, ফল নিয়ে কথা বলছি, কিন্তু ট্রেন্ডে মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ এগিয়ে আছে। আর যখনই এগিয়ে থাকে তখনই আসলে মনের মধ্যে চিন্তা আসে সরকার গঠন করবে, কখন গঠন হবে, কিভাবে গঠন হবে সেগুলো নিয়ে। তবে আজকে যখন নির্বাচন হয়েছিল তখন আইন উপদেষ্টা বলছিলেন যে রোজার আগেই সরকার গঠন করবে, কারণ রোজা খুবই সন্নিকটে। আমরা একটু আইন উপদেষ্টার বক্তব্যটা দেখে আসবো, তারপরে আমরা সরকার গঠনের প্রক্রিয়া বা কখন হবে সেটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। বৃহস্পতিবার সকাল 10টার দিকে বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোটদান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচনকালে যদি গণমাধ্যম সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তাহলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব। সংবাদটা যেটাই পরিবেশন করেন, সত্যি সংবাদ পরিবেশন, যেটা আপনারা এতদিন করে আসছেন। আপনারা কিন্তু সব সময় সত্যি সংবাদটা পরিবেশন করছেন। এই আপনারা সত্যি সংবাদ পরিবেশন করাই কিন্তু পার্শ্ববর্তী দেশের মুখ কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি আশা করব আপনারা ওরকমভাবে আবার সত্যি সংবাদটা পরিবেশন। এছাড়া এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। এবারে একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও তুমি যেহেতু বলতেছ, আমি এটা খতিও দেখব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কেন্দ্র দখলের কোনো তথ্য পাওয়া যায়নি। যদি কেউ তথ্য দিতে পারে তাহলে সরকার তা খতিয়ে দেখবে। কোনো কেন্দ্র দখলের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। এদিকে ঢাকা 10 আসনের আইডিয়াল কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভোট গ্রহণ শুরু হওয়ার মধ্য দিয়ে সব শঙ্কা কেটে গেছে। বিতর্ক, সব অনর্থক প্রচারণা
পিছনে ফেলে আজকে আমরা ভোটের দিনে চলে এসেছি। এবং দেখেন এখানে আমেজটা, মানুষ সত্যিকার অর্থেই ক্ষমতায়িত, সে তার ভোট দিতে পেরে আনন্দিত, সুশৃঙ্খলভাবে সবাই ভোট দিচ্ছে। লেট আস সেলিব্রেট দিস। এদিকে রাজধানীর বেলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 14ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হবে। ডিসিশন হওয়ার 3-4 দিনের মধ্যে অবশ্যই হবে। আর আমার ধারণা, তো আমার বলাও ঠিক হচ্ছে কিনা আমি জানি না, আমার ধারণা গেজেট নোটিফিকেশন হয়তো 13 তারিখে রাতের মধ্যে হয়তো হয়ে যাবে, খুব দেরি হলে হয়তো 14 তারিখে হবে। আমি বললাম না আপনাকে, সরকার গঠন অবশ্যই রোজার আগে হয়ে যাবে। অন্যদিকে রাজধানীর মিরপুর 12 ই ব্লকের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস খুরশিদ। শ্যামলী শিশুমেলার কাছে একটি কেন্দ্রে ভোট দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং মহাখালীর ডিওএইচএস এলাকার একটি কেন্দ্রে ভোট দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকওয়াত হোসেন। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। মনোহর ভাই এবং নয়ন ভাই, আপনারা শুনলেন। মনোহর ভাই, আপনি তো শুনলেন যে আইন উপদেষ্টা বলছেন রোজার আগে সরকার গঠন হবে এবং ওনাকে এটা সাংবাদিকরা খুব জোর করেই প্রশ্নটা করেছে। সেই সঙ্গে আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস জানাতে চাই যে এই মধ্যে কিন্তু গণভোটও হয়ে গিয়েছে এবং গণভোটের সবশেষ ফলাফল বা রেজাল্ট যতটুকু আসছে প্রায় 70% উপরে হ্যাঁ পড়েছে। তার মানে হ্যাঁ জয়যুক্ত হবার পথে রয়েছে। কিন্তু একটা শঙ্কার কথা অনেকেই বলছিল, যদি গণভোট পাশ হয় সেক্ষেত্রে সরকার গঠন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। কিন্তু আইন উপদেষ্টা যেটি বলছে রোজার আগেই হবে। মনোহর ভাই, আপনি কি রোজার আগে দেখেন কিনা বা আপনি কেনে সরকার গঠনে কোনো শঙ্কা দেখেন কিনা যদি জুলাই সনদের সঙ্গে এটা সাংঘর্ষিক না হয়? অবশ্যই সাংঘর্ষিক না। জনগণ কিন্তু ভোট দিয়েছে। এই যে আজকে বিএনপি এগিয়ে যাচ্ছে বা বিএনপি বিজয়ের পথে, একটা কিন্তু প্রধান কারণ ছিল এই দেশের মানুষ অনেকবার পরীক্ষা দিয়েছে। 71 সালের মুক্তিযুদ্ধের পরীক্ষাটা দিয়েছে, 91 সালের স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে আত্মত্যাগ করেছে, আবার 24-এর আন্দোলনে আত্মহতি দিয়েছে। মানুষ কিন্তু হোঁচট খায় বারবার। এবং আজকে 24-এর পরে, 5ই আগস্টের ঘটনার পরে, অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে যেভাবেই বলেন, মানুষ কিন্তু একটা আশার প্রত্যাশা করেছিল দেশটা হয়তো পুনর্গঠন হবে, স্বৈরাচার মুক্ত একটি দেশ যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। মানুষ কিন্তু হোঁচট খেয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা অবস্থান একদম দেওয়ালের পিঠ থেকে গেছে। তারা নিস্তার চায়। কি নিস্তার চায়? একটি স্থিতিশীলতার জন্য নিস্তার চায় এইসব থেকে। একটা স্টেবল গভর্নমেন্ট চায়। অর্থনীতির চলমান চাকাটি গতিশীল দেখতে চায়। আন্তর্জাতিকভাবে পররাষ্ট্রের ক্ষেত্রে বিশ্বব্যাপী তাদের অবস্থানকে সার্বজনীন দেখতে চায় ওয়ার্ল্ডের কাছে। সুতরাং মানুষ কিন্তু এই কারণেই আজকে বিএনপি থেকে ভোট গেছে এবং সেই কারণে যত দ্রুত সম্ভব সরকার গঠন করবে। আজকে যে ম্যান্ডেট ট্যাক্স আজকে জামাত গেইন করেছে, আমি যদি বলবো যে রাজনৈতিক ভাবে তার সে হাইস্ট বোধ হয় 30টা সিট পেয়েছিল কোন এক নির্বাচনে বা 18টি সিট পেয়েছিল, তারা কিন্তু গেইন করেছে। এবং আপনি যে খেয়াল করে দেখেন উত্তরবঙ্গে তাদের কিন্তু জয় অনেক বিশাল ব্যবধানে, বিশেষ করে জাতীয় পার্টির ঘাঁটি যেটা বলা হয় রংপুরে কিন্তু তাদের জয় হয়েছে। তো তার যেভাবে আপনি দেখেন জনগণ যথেষ্ট ভোট দিয়েছে, সেই জায়গায় আমি মনে করি যে সংস্কারের যে কথা বলা হচ্ছে, যেমন একটা সংস্কার, একটা বিষয় আমি একমত না, যেমন ব্যক্তিগত একজন ভোটার হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে, যে আপনার যত পার্সেন্ট ভোট পাবে আর অনুযায়ী সদস্যদের সেই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী আপার হাউস নির্ধারিত হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি আপার হাউসের মেম্বার যদি আপনাকে দ্বিস্তর বিশিষ্ট যদি আমরা সংসদ করতে চাই, আপার হাউস লোয়ার হাউস বোথ হাউসে ভোট হতে পারে। যেমন আমেরিকাতে হয়, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হয়, সেখানেও নির্বাচন হচ্ছে, আবার সিনেটও নির্বাচন হচ্ছে। আমি মনে করি যে সেই 100 জন নির্বাচিত প্রতিনিধিও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হোক। যা হোক, এটা বিতর্কের বিষয়। আমি যেটা বলছি যে তারেক রহমান নীতিগত ভাবে এটা একমত এবং তারা জুলাই সনদের সংস্কারে স্বাক্ষর করেছে। সরকার গঠন করবে, একটা ডায়লগ করবে সব দলমতকে নিয়ে, বিজয়ী দল ঐক্যমতের ভিত্তিতে সংস্কারকে আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারা কাজ করবে।
এটা আমরা প্রত্যাশা করি। সেটাই। নয়ন সবচেয়ে ভাই, বড় কথা হলো যে আস্থার জায়গাটা তৈরি করতে হবে জনগণের কাছে, তবেই দেশ এগিয়ে যাবে। সেটা আস্থার জায়গায়, আস্থার ব্যাপারটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। মনোহর ভাই, আপনি যেই কথাটি উঠিয়েছেন যে আস্থার জায়গা, নয়ন ভাই আপনি তো সরাসরি বললেনই যে জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত। আপনি কতটা আস্থাভাজন বা আস্থা দেখছেন বাংলাদেশের যারা সরকার গঠন করতে যাবে? বলাই যাচ্ছে বিএনপি গঠন করতে যাবে, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বা গণমাধ্যমে জানে যে বিএনপির আগের যে কর্মকাণ্ডগুলো অনেক অভিযোগ রয়েছে, যদিও বা তারেক রহমান এবার বলছেন যে উনি একটা ভিন্ন, উনি বলেছেন হি হ্যাজ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান বলেছেন। সেই জায়গায় সঙ্গে নতুন জুলাই সনদ এবং মনোহর ভাই যেটা বললো আপার হাউস লোয়ার হাউস, এই যে নতুন একটা বাংলাদেশ, যদিও বা আজকে প্রধান উপদেষ্টাও বলেছেন বাংলাদেশ 2.0, এটি পরিচালনা করা কতটা চ্যালেঞ্জিং হবে বিএনপির জন্য? কারণ এটা তো ইউজ টু না, এর আগে কোনো সরকারই এভাবে পরিচালনা করাতে ইউজ টু না। না, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি ছিল যে বিএনপি সরকার গঠন করলে সেটা তারা কিভাবে চালাবে, সেটা তারা ইশতেহারও বলেছে। এবং শুধু ইশতেহার না, যখন সংস্কার কমিশন যখন কাজ করে তারও 2 বছর আগে বিএনপি 31 দফা প্রণয়ন করেছিল, এবং 31 দফার মধ্যেই রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা ছিল, সেই রূপরেখায় খুব স্পষ্ট দিক নির্দেশনা আছে। সেই দিক নির্দেশনাটা আমরা কিভাবে রাষ্ট্র চলবে, এবং তারই ধারাবাহিকভাবে আমরা দেখেছি সংস্কার কমিশন গঠন হয়েছে, এবং সংস্কার কমিশন অনেক কিছুই নিয়ে আসছে। এর মধ্যে জুলাই সনদ তৈরি হয়েছে। জুলাই সনদে অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির প্রায় 8টি জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল। তার মধ্যে এই একটি, যেটি মনোহর ভাই বলছিলেন এখন, সেই একটি হচ্ছে যে আপার হাউসে যে পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা কিভাবে হবে, ভোটের ভিত্তিতে হবে নাকি সংসদীয় আসনের ভিত্তিতে হবে, এবং সেটাও ইশতেহারে স্পষ্ট আছে। যদিও গণভোটে হ্যাঁ হওয়ার পরে শুধু তাই না, এখানে ধরেন আরো কয়েকটা জিনিস তো স্পষ্ট জিনিস আছেই। যদিও উনি ইশতেহারে আমাদের বলেছেন যে উপরাষ্ট্রপতিও কিন্তু বিএনপি দিচ্ছে, উপরাষ্ট্রপতি, হ্যাঁ, তার মানে নতুন বিএনপি, একটা পদ তৈরি করবে। হ্যাঁ, উপরাষ্ট্র যুক্ত করবে, এবং 2 বছর 2 বারের প্রধানমন্ত্রিত্ব, মানে 10 বছর, সেটাও ইশতেহারে খুব স্পষ্ট দেয়া আছে। এবং প্রধানমন্ত্রী একাধিক মন্ত্রণালয় পাচ্ছে না। ধরেন মানে আগে তো সবসময় সবাই একটা সংখ্যার মধ্যে থাকতো, এই জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখতো, বিভিন্ন মন্ত্রণালয় রাখতো, তাদের অধীনে রাখতো কিন্তু প্রধানমন্ত্রী। নয়ন ভাই একটু আপনাকে থামাচ্ছি, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কিন্তু রয়টার্সকে সবশেষ সাক্ষাৎকারে কিন্তু বলেছেন উনি জাতীয় সরকারও গঠন করবেন না। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সবাইকে নিয়ে চলার যে কথা বিএনপির ইশতেহারে, সেটি কিভাবে হবে? না, জাতীয় সরকার করবেন না বলতে বোঝাচ্ছে জামাতের ইস্যুতে যখন কথাটা আসছে, আপনি মাথায় রাখবেন, কারণ আপনি বিরোধী দল লাগবেন। জামাতকে নিয়ে যদি সরকার গঠন করতে হয়, তাহলে বাংলাদেশে আর বিরোধী দল তাহলে কিভাবে জবাবদিহি একটা সংসদ হবে? কি হবে জবাবদিহি সংসদ হওয়ার জন্য? তো জামাতেরই উচিত হবে তাকে ডাকলেও যাতে না যায়, না ভাই আমরা বিরোধী দলে থাকতে চাই, বিরোধী দল থেকে আমরা কথা বলতে চাই। এখন জামাত যদি বলতে চায় না ভাই আমাদেরকে নিয়ে জাতীয় সরকার করেন, তাহলে তো সরকার থাকলো না, তাহলে তো বিরোধী দল থাকলো না, তাহলে তো সেই একচাটিয়া একটা রাজত্ব থাকলো। সেটি তো তারেক রহমান তো স্পষ্ট। কিন্তু কেন করবে না? আপনি ধরেন জুনায়েদ সাকি হয়েছে, আরেকটা দল থেকে হয়েছে, হ্যাঁ হতে পারে ছয় প্রতীক নিয়ে চলে আসছে, কিন্তু বিভিন্ন দলের লোকজন তো এখনো সংযুক্ত হয়েছে। এমনকি যদি বিরোধী দল না, যারা বিদ্রোহী প্রার্থী ছিল, যারা বিএনপি থেকে বহিষ্কারও করেছে, তারা বিএনপি না, তাদেরকেও যদি সম্পৃক্ত করে, সেটাও তো একটা ঐক্যবদ্ধ রাজনীতি হচ্ছে। আমি একটা ইন্টারাপ্ট করি আপনাকে, যে আপনি একটা ভালো পয়েন্ট তুলেছেন যে জবাবদিহিতার প্রশ্নে বিরোধী দল কিন্তু সরকারের একটা পার্ট, কারণ ছায়া সরকারের মতো কাজ করে। আজকে এই দেশের জনগণ আসাম রবের মতো বিরোধী দল দেখতে চায় না, গৃহপালিত এরশাদের মতো জাতীয় পার্টির মতো বিরোধী দল দেখতে চায় না। এই দেশের মানুষ একটি শক্তিশালী বিরোধী দল দেখতে চায়, এবং এমন বিরোধী দল দেখতে চায় যারা 3 মাস সংসদে যাওয়ার পরে প্রতিদিন ওয়াকআউট করবে, লাগাতার সংসদ বর্জন করবে, এটাও দেখতে চায় না। জনগণ দেখতে চায় যে সরকারি দলকে জবাবদিহিমূলক রাখার জন্য, ত্রুটি চেপে ধরার জন্য, তাকে টেনে ধরার জন্য, নাটাই টেনে ধরার জন্য একটি শক্তিশালী বিরোধী দল দরকার। আমার প্রত্যাশা জামাত যে কতটি আসনই পায়, এবং আমি মনে করি শক্তিশালী বিরোধী দলই হবে, এবং তারা এই সরকারকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারবে। ইভেন সংস্কার বলেন, যেভাবেই বলেন, একটা ডেপুটি স্পিকারের পদও তাদেরকে দেওয়া দিতে পারে। এবং আমাদের যে সংবিধানটা, বর্তমান সংবিধান যেটা আছে, এটা কিন্তু স্ট্যান্ডিং কমিটি যেগুলো হয়, যে বিভিন্ন মন্ত্রণালয় জবাবদিহি
রক্ষার জন্য এবং তাদেরকে নজরে রাখার জন্য স্থায়ী কমিটি গঠন করা হয় সংসদীয় বিভিন্ন ব্যক্তিদের নিয়ে, এমপিদের নিয়ে। এটার পাশাপাশি আমরা সেই ব্যবস্থাকে আরো স্ট্রং করতে পারি। এবং মনোহর ভাই আমরা কিন্তু একটা টার্ম পরিচিত বাংলাদেশের রাজনীতি, গৃহপালিত বিরোধী দল। বাংলাদেশের মানুষ কিন্তু সেরকম কিছু চায় না। মনোহর ভাই, আমাদের সময় খুবই কম, আমরা একটু সবশেষ আপডেটটা দিতে চাই। এখন পর্যন্ত যে সবশেষ ফলাফল ঘোষণা হয়েছে তাতে বিএনপি 142টি আসনে এগিয়ে এবং জামাত ইসলামী মাত্র 35টি আসনে। তার মানে আর সে 8টি ম্যাজিক ফিগার ছোঁয়ার জন্য 8টি আসন প্রয়োজন বিএনপির। আমি সময় খুবই কম, আপনার কাছে যদিও বা এটা একটা প্রেডিকশন, আপনি তো তারপরও সাংবাদিক যেহেতু, কততে বিএনপি থামতে পারে বলে মনে করেন আপনি? 170 to 200, 170 to 200 plus 210, 210। আচ্ছা ঠিক আছে। বিএনপির জন্য সত্যিকার আমি চাই না যে বিএনপি 260 চাই, আমি এককভাবে চাই না। একটা শক্তিশালী বিরোধী দল দরকার, যেভাবেই হোক দরকার। সেই ক্ষেত্রে আমি মনে করি শক্তিশালী বিরোধী দল, নাগরিকের প্রত্যাশা যে শক্তিশালী বিরোধী দল হবে, কারণ এনসিপির বেশ কিছু তরুণ তুর্কি যেটা বলা হচ্ছে তারা কিন্তু এরই মধ্যে জিতেছে, তারা কিন্তু চোখে চোখ রেখে কথা বলবেন বলাই যায়। নয়ন ভাই, আপনি কি মনে হয়, আপনি তো রাজনীতি করছেন, আপনার কি মনে হয়? আমি একটা কথা বলি, সংসদীয় যে কালচার, আপনি বলছেন তরুণ চোখে চোখ রেখে কথা বলবেন, তবে বডি ল্যাঙ্গুয়েজ যে সংসদে যেন কোনো এমপি তার প্রতিনিধিত্ব না করে। তার আজকে আমরা জুলাই অভ্যুত্থানের পরে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি কিছু কিছু ছাত্র নেতাদের, এটা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। আপনাকে গঠনমূলক এবং আচরণ, সংসদীয় শিষ্টাচারকে ধারণ করে সংসদে যেতে হবে। ধন্যবাদ মনোহর ভাই, আমাদের সময় খুবই কম। আপনি বলছেন বিনয়ের কথা, আমি একটু নয়ন ভাই ছোট্ট এক লাইনে যদি বলতেন, আপনি তো রাজনীতি করছেন, কততে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থামতে পারে বলে মনে হয় আপনার? না, আমি ব্যক্তিগতভাবে সবসময় প্রত্যাশা করি একটা শক্ত বিরোধী দল, যে জন্য আমি চেয়েও ছিলাম যে বিএনপি যাতে কোনোভাবেই 200 আসনের বেশি যাতে না যায়। কিন্তু সেটা আনফরচুনেটলি যে বিএনপি 225 থেকে 30টি আসন পেয়ে যাচ্ছে, যা দেখতে পাচ্ছি। কারণ সেখানে জামাত 60-65 বেশি পাওয়ার সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ। আমাদের নয়ন ভাই এবং মনোহর ভাই, দুঃখিত আসলে সময় খুব দ্রুত শেষ হয়ে গিয়েছে। আমরা থাকবো, আমাদের নিয়মিত আলোচনা থাকবে আপনাদের সঙ্গে। আমরা হয়তো আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আমাদেরকে দর্শকদেরকে আপনাদের যে গঠনমূলক আলোচনা উপহার দেওয়ার জন্য। তারপর বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ শান্ত। ধন্যবাদ দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের টিবিএন এর পক্ষ থেকে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদের এক্সক্লুসিভ সব আলোচনা, এক্সক্লুসিভ সব তথ্য আপনাদের সামনে আমরা আপডেট জানাবো প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে। আমাদের নানা দর্শক বা আমাদের যে বিশেষজ্ঞ অতিথিরা একের পর এক অতিথি আপনাদের সামনে সে তথ্যগুলো উপস্থাপন করবেন। সেগুলো জানার জন্য কোথাও যাবেন না, আমাদের টিবিএন এর পর্দায় চোখ রাখুন। আমরা কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।